বিস্তরা জঙ্গলের অন্ধকারে কি সত্যি এমন এক রহস্য লুকিয়ে আছে যা মানুষকে গ্রাস করতে প্রস্তুত? কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল যে গ্রামের মানুষজন ৩ মাস ধরে জঙ্গলের দিকে পা রাখার সাহসও করেনি? মানব উৎসব কি পারবে সেই অজানা রহস্যের জট খুলতে, নাকি ওরা নিজেরাই হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাশের কলমে মানব উৎসব সিরিজের গল্প নীল চোখের সন্ধানে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে অভিক, পার্থ, রাজ, আরএনএম অভিষেক ও সৌরভ। শুরু হতে চলেছে আজকের গল্প নীল চোখের সন্ধানে। জঙ্গলটা বাইরের দিক থেকে দেখেই মানব কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল। তার পাশে দাঁড়িয়ে থাকা জিলান বলে উঠল, আমি কিন্তু তোমাদের এখনো সাবধান করে দিচ্ছি, এই এই জঙ্গলের ভেতরে বাইরের লোকেরা তো দূরের কথা, আশেপাশের লোকেরা এই মাস তিনেকের মধ্যে ঢোকার মতো সাহস পায়নি। ওই মাঝে মাঝে জঙ্গলের বাইরের দিক থেকে না চিৎকারের শব্দ শোনা গেছে। এমনিতেই জঙ্গলে অনেক কিছু আছে, তার উপর আবার এই নতুন উপদ্রব। কিন্তু দেখো জিলান, আমরা তো ইন্ডিয়া থেকে শুধুমাত্র এই জঙ্গলের যে ব্যাপারটা সেটা দেখার জন্য এখানে এসেছি। সোজা কথায় বলতে গেলে তোমাদের এখানকার খবরটা পেয়েই কিন্তু আমাদের এখানে আসা। জিলান বাইরের দিকে একটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার গায়ে স্থানীয় পোশাক, লম্বা হাফ প্যান্টের চেয়ে সামান্য ছোট একটা প্যান্ট, ফুলহাতা শার্ট, মাথায় লম্বা চুল পেছনের দিকে ঝুঁটি মতো করে বাঁধা রয়েছে। জিলান বেশ লম্বা, শক্তপোক্ত চেহারা, হাতের মাংসপেশিগুলো পর্যন্ত এই দিনের আলোতে বেশ ভালোভাবে বোঝা যায়। মানব একটু হতাশ হয়ে বলল, দেখো, এখানে আমাদের সাহায্য করার মতন একমাত্র তুমি রয়েছ। তুমি যদি আমাদের জঙ্গলে না নিয়ে যাও তাহলে আমাদের একাই যেতে হবে। আর যদি তেমন হয় তাহলে তো বুঝতে পারছো এখানকার কোনো কিছুই আমরা চিনি না। জিলান একভাবে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে খানিকটা ফাঁকা জায়গা। তারপর সামনের দিকে এলাকা জুড়ে শুরু হয়েছে ছোট ঝোপ। সেই ঝোপ পেরিয়ে বড় গাছগুলো মাথা তুলে যেন ওদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। দুপুরের রোদের আলোটা গাছের মাথার বড় বড় পাতাগুলোকে ছুঁয়ে যেন ধীর গতিতে নেমে এসেছে নিচের দিকে, তাই এখানে ওখানে আবছায়া রয়ে গেছে। একটা অজানা পাখি মাথার উপর দিয়ে অদ্ভুতভাবে ডাকতে ডাকতে উড়ে চলে গেল। গাছের কাছে হেলান দিয়ে জিলান বলল, তোমরা এখনো বুঝতে পারছো না, ওই জঙ্গলের ভেতরে ঢুকে আমরা যা দেখেছি, তারপরে জঙ্গলে যাওয়ার মতন সাহস তো কারোর হবে না। কিন্তু তোমার হবে। এই এলাকায় সব থেকে সাহসী বলতে আমরা তোমার কথাই জেনেছি, আর তাই তো তোমার কাছে আসা। দেখো, আমি আর উৎসব চাইলেই এই জঙ্গলে ঢুকতে পারবো। এখানকার লোকেদের বুঝিয়ে সুঝিয়ে কাজটা যেমন করা যাবে, তেমন কাউকে কিছু না বলে যে কোনো সময় জঙ্গলে ঢোকা যাবে। আর জঙ্গলে ঢোকার তো একটা রাস্তা নয়, এত বড় জঙ্গল, যে কোনো দিক দিয়ে ঢুকে পড়লে কারোর ক্ষমতা হবে না আমাদের দেখার। কিন্তু এইভাবে আমরা কোনো কাজ করতে চাই না, সবকিছু ভেবে চিন্তে প্ল্যান করে তারপরে এগোতে চাই। তাই আমরা তোমাকে দলে নিতে চাইছি। যদি আরো বেশি টাকা লাগে তাহলে আমরা তা দিতেও রাজি আছি। টাকার কথা নয় রে ভাই, টাকার কথা নয়। তোমার বাবার পরিচিত, সেই কারণেই তোমাদের এত কিছু বলছি। তোমার বাবা নিজেও চায় না তোমরা এই জঙ্গলে ঢোকো। তোমরা ভারতবর্ষের লোক, শ্রীলঙ্কার এই দিকের কোনো কিছুই তোমরা ভালোভাবে জানো না। আর বিশ্বাস করো, এই বিস্তরা জঙ্গলের কথা তোমরা যদি জানতে তাহলে এমন কথা বলতে না। জঙ্গলের মধ্যে এমন অনেক কিছু আছে যার কথা আমরা নিজেরাই ভালোভাবে জানি না। এই জঙ্গল যে কত বড় তাই জানি না। জিলান না জানলেও মানব কিন্তু জানে এই জঙ্গল সত্যিই অনেক বড়। এদিকটা
সোজা চলে গেছে একদম সমুদ্রের কাছাকাছি পর্যন্ত। তার আগে জঙ্গল শেষ হয়নি। ডান দিকে বাঁদিকে অবশ্য জঙ্গল শেষ হয়েছে, একটা সমতল জায়গায় এসে বাঁদিকে পাহাড়। ওরা যে দিক দিয়ে এসেছে সেদিকে শ্রীলঙ্কার এই দিকটায় ছোট কয়েকটা গ্রাম রয়েছে, পাশাপাশি সমুদ্র কূলবর্তী। আর একদম শেষের দিকে গ্রাম এখনও অনুন্নত, ইলেকট্রিসিটি নেই। তাছাড়া আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন ওদের হতে হয়। চাষবাস ছাড়া পাহাড়ি এলাকায় বেশ কিছু ফল হয়, ভেষজ উদ্ভিদ, কাঠ আর সমুদ্রে মাঝে মাঝে মাছ ধরতে যাওয়া, এই সমস্ত কিছুর উপর এই গ্রামগুলোর মানুষদের জীবিকা নির্ভর করে। কিন্তু মানব আর উৎসব এখানে এসেছে বিশেষ একটা প্রাণীর খোঁজে। খবরটা বেশ কিছুদিন ধরেই মানবের কানে এসে পৌঁছেছিল। আসলে শ্রীলঙ্কার এই দিকটায় ওর বাবার কোম্পানির একটা ব্রাঞ্চ রয়েছে, সেখান থেকেই খবরটা কলকাতায় গিয়েছিল। যখন মানবের কানে খবরটা পৌঁছয় তখন সে কলকাতাতেই দিন কয়েক বিশ্রাম নিচ্ছে। একেতেই ওর বাবার কোম্পানিতে মানব আর উৎসব দুজনেই নামমাত্র একটা চাকরি করে। মানবের কিছু হোক না হোক উৎসবের সংসার চলে যায়, তাই সেও মানবের সঙ্গে এখানে ওখানে ঘুরতে পারে। এই টাকা দিয়ে তার বাড়ির সমস্ত খরচ চলে। তাই উৎসব বাড়িতে ফিরলো কি ফিরল না সেসব নিয়ে তার বাড়ির লোকেরা খুব একটা মাথা ঘামায় না। তবে মাঝে মাঝে উৎসব বাড়িতে গিয়ে নিজের মুখখানা দেখিয়ে আসে। বাস্তবটা মাঝে মাঝে বড্ড কঠিন হয়। সে বাস্তবটুকু মেনে নিতে পারলে আর কোনো সমস্যা থাকে না। উৎসব প্রথমে ব্যাপারটা মানতে চায়নি। সে বলেছিল, বুঝতে পারছিস না, বাড়িতে থাকাটা অত্যন্ত জরুরি। বাবা মা, তাছাড়া ছোটবেলা থেকে আমি বাবার কাছে মানুষ হয়েছি। বাবা সবসময় অফিসের কাজে এখানে ওখানে ব্যস্ত থাকতো। একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, আমাদের লাইফে টাকাটা ইম্পর্টেন্ট। তুই বাড়িতে না থাকলেও চলবে, তুই সবসময় আমার সঙ্গেই থাকবি। অফিস এবং আমাদের ছোট ছোট যে ট্যুরগুলো থাকবে সেখানেই থাকবি। প্রত্যেক মাসে তোর ফ্যামিলিতে খরচের টাকা ঠিক পৌঁছে যাবে, দেখবি আর কোনো সমস্যা হবে না। উৎসব প্রথমে ব্যাপারটা মানতে চায়নি, কিন্তু পরে দেখতে পেয়েছে সত্যি এতেই বরং তার পরিবার আরো বেশি খুশি হয়েছে। এক পর্যায়ে এসে সে নিজেও বিশ্বাস করতে শুরু করেছে টাকা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বাকি কোনো কিছুই ম্যাটার করে না। তারপর থেকেই উৎসবের বাড়িতে যাওয়া কমেছে। সে আর মানব কলকাতায় একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। এখানে খবরটা পেয়ে মানব উৎসবকে বলল, শ্রীলঙ্কার একটা জঙ্গল পিস্তরা, সেখানে মাসখানেক ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। জঙ্গলের মধ্য থেকে মাঝে মাঝে অদ্ভুত কিছু ডাক শোনা যায়। স্থানীয় কয়েকজন লোকেরা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পেয়েছে। সেই প্রাণীর সঙ্গে বর্তমান সময়ে কোনো প্রাণীর কোনো মিল নেই। আমরা যখন বসেই আছি তেমন কোথাও যাওয়ার নেই, তাহলে যদি বলিস জায়গাটা থেকে একবার ঘুরে আসি, একেবারে শ্রীলঙ্কার সমুদ্র তটের কাছাকাছি। জায়গাটার ব্যাপারে উৎসব শুনেছিল, তাই বলল, জঙ্গলটার নাম পিস্তরা নয়, জঙ্গলটার নাম ফিস্তরা। স্থানীয় লোকেদের উচ্চারণের নামটা বদলে গিয়ে পিস্তরা হয়ে গেছে যদিও, কিন্তু জঙ্গলটা কিন্তু একটু ডেঞ্জারাস। সেখানে অনেক কিছুই আছে, সাপ থেকে শুরু করে হিংস্র জন্তু, মাঝে মাঝে হাতিরও দেখা মেলে। বন্য হাতির সামনে পড়া কিন্তু ভালো নয়। তুই যে ব্যাপারটা বলছিস সেটা কিন্তু বড়ই অদ্ভুত, এমন কোনো খবর তো আগে জানা যায়নি। আরে তার জন্যই তো বলছি, চল একবার ঘুরে আসি, বেশি দূরেও নয়। তাছাড়া পিস্তরা হোক আর ফিস্তরা হোক, জঙ্গলে হঠাৎ করে কি এসে পৌঁছলো সেটাও তো একবার জানা যাবে, তাই না? তারপরেই ওরা বেরিয়ে পড়েছিল শ্রীলঙ্কার সেই জঙ্গলের উদ্দেশ্যে। আসলে সেই জঙ্গলটার আসল নাম পিস্তুরা। বিভিন্ন লোকেরা সেই জঙ্গলটাকে বিভিন্ন নামে ডাকে। এইখানে এসে মানবের বাবার কোম্পানির একজন চেনা লোকের সাহায্যে গ্রামটায় এসে ওরা পৌঁছায়। জিলানের বাবা ছিল মাতো, তার বাড়িতে ওরা দুদিন থাকলো। দ্বিতীয় দিন মানব জিলানের সঙ্গে বেরিয়ে জঙ্গলটার কাছে এসে পৌঁছেছিল। বাড়ি ফিরে যেতে ওরা দেখতে পেল উৎসব বাড়ির ছোট বারান্দাটার মতো জায়গাটার কাছে দাঁড়িয়ে আছে।
এদিকের প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশের সমস্ত কিছু ভারতবর্ষের মতো নয়, একটু আলাদা। একটু ফাঁকা জায়গা বেশি, আর এই দিকটায় বাড়ির ঘরের চারপাশে গড়ে উঠেছে বড় বড় গাছপালা। একটু দূরে একটা ছোটখাটো টিলা পাহাড় মতো দেখা যায়। চারপাশের বাতাসে কেমন একটা সামুদ্রিক গন্ধ। ওদের দেখতে পেয়ে জিলানের বাবা মাতুন এগিয়ে এলো। তার বেশ বয়স হয়েছে। আরে জিলান, ওদের কথা শুনেছিস? ওরা নাকি ও জঙ্গলে যেতে চায়। আরে আমরা যে জঙ্গলে যেতে ভয় পাই, সেই জঙ্গলে নাকি ওরা যাবে। আরে আমার কথা কিছুই শুনছে না ওরা। ওরা যখন যেতে চাইছে তাহলে ওদের যেতে দাও, ওদের সঙ্গে আমিও যাব। তাই চিন্তার কিছু থাকবে না, বিপদ বুঝলে আমি ওদের নিয়ে চলে আসব। জিলানের কথা শুনে মাতুন এগিয়ে আসে জিলানের দিকে। তার কাঁধের কাছটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলে, কি বলছিস তুই? আরে তুই কি জানিস না ও জঙ্গলে কি আছে? সারেং বাবা কি বলেছিল মনে আছে? ও জঙ্গলে দিনের বেলা যদি কেউ যেতে পারে, রাতের বেলা কিন্তু জঙ্গলের ভেতর ঢুকলে বিপদ। ওই জঙ্গলে আবার কিন্তু কিছু ফিরে এসেছে। সারেং বাবা মিথ্যে কথা বলে, ও কোনো বাবাই নয়। বছর 15 আগে একটা খুন করে এখান থেকে পালিয়েছিল, তাই বাঁচার জন্য অমন মিথ্যে ভেগ ধরে আছে। তুমি ওসব কথা বিশ্বাস করো? হ্যাঁ, ওই জঙ্গলে নিশ্চয়ই অন্য কোথাও থেকে কোনো জন্তু এসেছে। সমুদ্রের ওই দিকটা তো ফাঁকাই ছিল, ওদিকে কি আছে কেউ জানে না, বলা যায় না। সমুদ্রের এলাকা থেকে যদি কিছু উপরে উঠে আসে, হতে তো পারে কোনো জাহাজ কিংবা অন্য কিছুতে করে কোনো হিংস্র জন্তুকে কেউ এই জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। মাতুন অবাক হয়ে তাকিয়ে দেখছিল জিলানের দিকে। মানব উৎসবের দিকে এগিয়ে গিয়েছিল। মাতুনের বারবার মনে হচ্ছিল নতুন ছেলে দুটোই তার ছেলেকে কিছু বুঝিয়েছে, না হলে জঙ্গলের কথা শুনে যে ভয় পেত, সে জঙ্গলে যেতে চাইছে কেন? তোর যদি মরতেই হয় তাহলে যা, ও জঙ্গলে গিয়ে মর, আমি তোকে কিচ্ছু বলবো না। একবার যখন তুই ঠিক করেছিস ওখানে যাবি, তাহলে আমি জানি তুই যাবি, আমি তোকে আটকাবো না। তবে সারেং বাবার কথা মনে রাখিস, অন্ধকার হলে ওই জঙ্গলে কিন্তু আর এক পাও চলা যাবে না, এ বলে দিলুম। হ্যাঁ। আচ্ছা, এই সারেং বাবা কে, আর তিনি কি বলেছেন? জিলান হাতের ইশারায় উৎসব আর মানবকে নিয়ে ঢুকে গেল ঘরের ভেতরে। মাতুন একভাবে পাথরের মতো দাঁড়িয়ে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার দিকে। সে জানতো এমনটা হবে। এই গ্রামের মধ্যে সবচেয়ে সাহসী যুবক বলতে জিলান। এমনকি সারেং বাবা মাতুনকে বলেছিল জিলান এই জঙ্গলে কোনোদিন না কোনোদিন তো ঢুকবেই। সারেং বাবা হলো আমাদের এখানকার এক সাধু বাবা। জঙ্গলে উপদ্রব শুরু হওয়ার মাসখানেক আগেই সে আমাদের গ্রামে এসেছিল। গ্রামের আশেপাশে ঘুরে বেড়াতো। জঙ্গলে সেই অদ্ভুত ব্যাপারটা হওয়ার আগে থেকেই সে কিন্তু আমাদের সাবধান করে দিয়েছিল। আমি জানি ওই সারেং বাবা হলো আমাদের গ্রামেরই একটা লোক। আজ থেকে অনেক বছর আগে একটা খুন করে সেখান থেকে পালিয়েছিল, আবার সে ফিরে এসেছে, কিন্তু এখন তার মধ্যে কিছু ক্ষমতা আছে বলে আমার মনে হয়। শুধুমাত্র জঙ্গলের প্রাণীটার আসার খবর সে দিয়েছিল তাই? না, গ্রামের সকলেই তাকে সারেং বাবা বলে মনে করলেও আমি কিন্তু তাকে তেমন কিছু মনে করি না। আমি মনে করি সে একটা মানুষ, কিন্তু সত্যি সত্যি তার কিছু ক্ষমতা আছে। যেদিন আমরা ওই জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম, সেদিন ওই সারেং বাবার সঙ্গে আমাদের জঙ্গলের বাইরে দেখা হয়েছিল। ও কিন্তু আমাদের বলেছিল, জঙ্গলের মধ্যে তোরা যাচ্ছিস যা, কিন্তু তোরা সবাই জঙ্গল থেকে ফিরে আসতে পারবি না। জঙ্গলে ও এসে পড়েছে। এই এই তুমি এখান থেকে চলে যাও। দেখো, তুমি শুধু শুধু আমাদের বিরক্ত করো না। তুমি যে ভণ্ড সে কথা আমি ভালোভাবেই জানি, কিন্তু সেসব নিয়ে আমি তোমায় কিছু বলতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমায় তাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না, যেটা হবার সেটা ঠিক হবে। তোদের কপালে যা লেখা আছে সেটা কিন্তু হবেই। এই জঙ্গলে তোরা 3 জন যাচ্ছিস, কিন্তু ফেরার সময় ফিরে আসবে মাত্র 2 জন। কার বিপদ হবে সে কথা আমি নিজেও জানি না। আমরা 3 জনই জঙ্গলে ঢুকেছিলাম কাঠ কাটার জন্য নয়। জঙ্গলের ওই দিকটা এক ধরনের ফুল পাওয়া যায়,
সেই ফুল দিয়ে এক ধরনের প্রাকৃতিক মদ তৈরি করা যায়। সেই ফুলের খোঁজে আমরা মাঝে মাঝে যেতাম। আমাদের গ্রামের শেষের দিকে একটা জায়গা আছে যেখানে ফুল থেকে তৈরি করা মদ বিক্রি করা হয়। ওই ফুল এনে আমরা ওদের কাছে বিক্রি করতাম। সেজন্যই ঢোকা, কিন্তু মানে সত্যি সত্যি সারেং বাবার কথা না ভুলে গেল। আমরা অনেক চেষ্টা করেও ওখান থেকে 2 জনের বেশি 3 জনকে ফিরিয়ে আনতে পারলাম না। হ্যাঁ, আমাদের এক বন্ধু হারিয়ে গেল জঙ্গলের মধ্যে। সেটাই প্রথমবার ছিল। তারপর আস্তে আস্তে আরো কিছু লোক না হারিয়ে গেল জঙ্গলের মধ্যে। তারপর তো জঙ্গলের ভেতরে ঢোকাটাই বন্ধ করে দিল সবাই। রাতের বেলা মাঝে মাঝে জঙ্গলের দিক থেকে ভেসে আসা সেই চিৎকার আমাদের ভয় পাইয়ে দেয়। রাতের বেলা যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই চিৎকার যেন গ্রামের মাথার উপর দিয়ে ভেসে যায় অনেক অনেক দূর পর্যন্ত। সেই চিৎকার শুনলে গ্রামের বাচ্চারা না এখন ভয়ে কাঁদতে থাকে। জিলানের চোখে মুখে যেটা দেখা গেল সেটা ভয় ছাড়া আর কিছুই নয়। উৎসব জানতো জিলান প্রথম সেই ঘটনাটা দেখেছে এবং জঙ্গলে যে আছে তাকে ওখানে দেখেছে। তাই তো সবকিছু ভেবেচিন্তে জিলানের বাড়িতেই ওরা এসেছে। মানব বলল, সেদিন তোমরা জঙ্গলে ঢুকে যা দেখেছিলে তার কোনো কথাই কিন্তু আমাদের এখনো বলনি। জঙ্গলে ঢুকে আমরা নিজেদের মতোই হেঁটে যাচ্ছিলাম ওই ফুলের সন্ধানে। ফুলগুলো জঙ্গলের মধ্যে একটা বিশেষ জায়গায় পাওয়া যায়, সেটা কিন্তু ওই একটু ভেতরের দিকে। এখান থেকে হেঁটে জঙ্গলের সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে আমাদের ওই ঘন্টাখানেক লেগে গেল। আমরা এখানেই বড় হয়েছি। জঙ্গলের কাছাকাছি বেশ খানিকটা পর্যন্ত আমাদের হাতের তালুর মতন চিনি। তারপরেও আমরা কয়েকবার গেছি, কিন্তু সেই দিকটা খুব বেশি যাওয়া হয়নি বলে চিনি না। জঙ্গলের মাঝের দিকটা বড্ড দুর্গম। লতা পাতা, বড় বড় গাছ এমন ভাবে সেখানে ছড়িয়ে রয়েছে যে আর ভেতরের দিকে না ঢোকা যায় না। আর একবার ঢুকে পড়লে পথ চিনে বাইরে বেরিয়ে আসা একদম সহজ নয়। বুঝতেই পারছো, আমরা জঙ্গলে লোক হয়ে ওই জায়গাটায় পৌঁছতে পারি না, তাহলে বাইরের লোক ওখানে কি করে পৌঁছবে? ফুল কিছুটা আমরা পেয়েছিলাম। ফুলগুলো তুলে আনলে হয় না, একেবারে মানে ওই খানিকটা করে ডাল সহ কেটে আনতে হয়। আর ডালগুলো বেশ শক্ত, তাই আমরা সঙ্গে করে লম্বা ছুরি নিয়ে গেছিলাম। ছুরি দিয়ে ডাল কেটে আমরা কাঁধে বোঝাই করলাম। বেশ কিছু ফুল বোঝাই করার পরে আবার সামনের দিকে ফুল দেখা গেল। সেগুলো নেওয়ার জন্য আমরা আরো এগিয়ে গেলাম। ফুল নিয়ে প্রায় ফেরার জন্য তৈরি হয়েছি। এমন সময় আমাদের মধ্যে ওই যে ফিরে আসতে পারেনি সে শব্দটা শুনতে পেল। তার নাম দিলরাত। সে শব্দটা শুনেই পেছনের দিকে তাকালো। আমাদের পেছনের দিকে তখন জঙ্গলটা ঘন, আর সেই জঙ্গলের ভেতর থেকে কি যেন আস্তে আস্তে বেরিয়ে আসছে বলে মনে হলো। ডালপাতা শব্দ, এমনকি বড় বড় গাছগুলো নড়ে ওঠার শব্দের সঙ্গে সঙ্গে যেন মনে হলো মাটি কেমন যেন কাঁপতে শুরু করেছে। যে ছুটে আসছে তার চেহারা যে অনেক বড় সেটা আলাদা করে কাউকে বলে দিতে হয় না। আমরা না একটু অবাক হলেও তখন কিন্তু ভয় পাইনি। ওর মুখ চাওয়াচাওয়ি করে হাতের লম্বা ছুরিটা শক্ত করে চেপে ধরলাম। কাঁধে তুলে নেওয়া ফুল সহ ডালগুলো নামিয়ে রাখলাম একপাশে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে পাগলা হাতির পাল্লায় আমরা পড়েছি। তাছাড়া আরো অনেক হিংস্র কিছু জঙ্গলে আছে, কিন্তু সেগুলো থেকে এটা যেন একটু আলাদা বলেই মনে হলো। বিশেষ করে চিৎকারটা। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি জঙ্গলের সেই দিক থেকে কি আসবে তা দেখার জন্য। ক্রমে ক্রমে কি মনে হতে ওই ছোট বড় ডাল পাতার আড়ালে আমরা লুকিয়ে পড়লাম। বড় বড় গাছগুলো যেন কাঁপতে লাগলো একটু একটু করে। জঙ্গলে সেই দিকের আকাশের ওপরে একদল পাখি চিৎকার করতে করতে উড়ে চলে গেল। তখন ওই দুপুরের সময় সূর্য মাথার ওপরে। সূর্যের আলোয় সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যে আসছে সে একদম কাছাকাছি এসে পড়েছে। তার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকার, সেই অদ্ভুত কম্পন, আর তার সাথে এবার যুক্ত হলো একটা নতুন জিনিস, একটা অদ্ভুত গন্ধ। তারপর দেখতে পেলাম জঙ্গলের বড় বড় গাছের ডালগুলোকে দুহাতে যেন ঠিক দেশলাই কাঠির মতো একপাশে সরিয়ে ফেলে সামনে ঝাঁপিয়ে পড়লো একটা অদ্ভুত প্রাণী। প্রাণীটা দেখতে অনেকটা কি বলবো, ওই লম্বা কোন একটা বাঘের মতো, আর শরীর হলুদ ডোরা কাটা।
কিন্তু অত বড় বাঘ কখনো হতে পারে না। তাছাড়া তার মুখটা কিন্তু মোটেই বাঘের মতো নয়, যেন একটা কুমিরের মুখ কেউ কেটে বসিয়ে দিয়েছে বাঘের গায়ে। আর তারপর তার গোটা শরীরটা হয়ে গেছে বাঘের রঙের হলুদ রং, আর তার মধ্যে কালো রংটা ঠিক ডোরা কাটা নয়, যেন কালো রং দিয়ে কেউ গোল গোল ফুটকি এঁকে দিয়েছে। তার তার 4টে পা, মস্ত একটা কুমিরের মতো হাঁ করা সেই মুখের ভেতরে যেন অজস্র সাদা দাঁত ঝকঝক করে উঠছে, 2টো নীল চোখ, মুখের ভেতর থেকে একটা লম্বা দুফালা লালচে জিভ বাইরে বেরিয়ে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চেহারা। 2টো হাতি একসাথে জোড়া দিলেও যেন তার মতো লম্বা চেহারাটা পাবে না। একটা ঝাঁপ দিয়ে সে আমাদের কাছাকাছি এসে পড়েছিল, আর ঠিক তারপরেই অদ্ভুত ভাবে চিৎকার করে উঠল। আমি আর আমার 2 বন্ধু তো ভয়ে ফুল ছেড়ে হাতের ছুরিগুলোকে শক্ত করে ধরে পেছনের দিকে দৌড়তে শুরু করলাম। আমাদের দৌড়তে দেখে সেও দৌড়তে দৌড়তে এগিয়ে আসতে লাগলো আমাদের পেছনে। আমি সামনে সামনে এগিয়ে গেছিলাম। আমার 2 বন্ধু আমার সঙ্গে ছিল। বারবার করে বলছিলাম, বারবার, আর এক মুহূর্তে এখানে নয়, পালা পালা, এটাই কি সেটাই? হ্যাঁ, বুঝতে পারছি না, পালা পালা। আমরা ঠিকই ছুটছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ওই বন্ধু কিছুতে যেন পা আটকে ছিটকে গিয়ে পড়ে একপাশে। আমরা থমকে গিয়ে তাকে তুলে আনার জন্য পেছনে চলে আসি, কিন্তু সে চিৎকার করে বলতে থাকে আমাদের চলে যাওয়ার জন্য। আমরা বুঝতে পারিনি কি করব। আমার এক বন্ধু আমায় টানতে টানতে সেখান থেকে তুলে নিয়ে আসে, আর চলে আসার সময় দেখতে পায় বিভৎস জন্তুটা ছিটকে এসে আমার বন্ধুর একদম কাছে পড়েছে। তারপর মুখের সেই লম্বা জিভ দিয়ে তাকে চাপতে ধরেছে। সেইভাবেই মস্ত হাঁ করে তাকে তুলে নিয়ে ধারালো 2 পাটি দাঁতের শাড়ির ঠিক মাঝখানে রেখে একটা কামড় দিতেই তার মুখের 4 পাশ থেকে রক্ত বেরিয়ে এলো। ও কি ভয়ানক সেই দৃশ্য! এখনো ভাবলে গা শিউরে ওঠে। কথাটা বলতে বলতে জিলান কেমন যেন ভয়ে থরথর করে কেঁপে উঠছিল। বোঝা যাচ্ছিল সেদিনের ওই দৃশ্যটা তার সামনে এখন আবার ফুটে উঠেছে। চোখের সামনে এমন বিভৎস মৃত্যু, আর তার উপর নিজের সঙ্গে যাওয়া কোন এক বন্ধুর সেই দৃশ্য এত সহজে ভোলা যায় না। কিন্তু তুমি যে জন্তুর কথা বললে, এমন কোনো জন্তু এই গোটা পৃথিবীতে আছে বলে তো আমাদের জানা নেই। প্রথমত, হাতির চেয়ে বড় কোনো জন্তু বলতে আমরা একমাত্র ডাইনোসরের কথাই বলতে পারি, কিন্তু ডাইনোসর পৃথিবীতে কোথাও নেই। অন্তত আমরা তো সেটাই জানি, কারণ আমরা পৃথিবী ছাড়িয়ে মঙ্গল, শুক্র গ্রহ পর্যন্ত ঘুরে আসতে পারলেও পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের অনেক কিছুই এখনো আমাদের কাছে অজানা। আর সেই সমস্ত রহস্যের জন্যই আমরা গোটা পৃথিবী ঘুরে বেড়াই। এত কিছুর পরে তোমাদের আমি ওই জঙ্গলে যাওয়ার জন্য জোর করব না, তবে আমরা ওই জঙ্গলে যাব। এমন একটা অদ্ভুত প্রাণীকে নিজের চোখে না দেখে এখান থেকে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা বরফের পাহাড়ে জীবন বাজি রেখে উঠেছি, মরুভূমির মধ্যে দিয়ে শুধু পায়ে হেঁটেছি, এমনকি বিষাক্ত সাপে ভরা জঙ্গলের মাঝে গাছের উপর রাত কাটিয়েছি। বিপদ নিয়ে আমরা চলতে ভালোবাসি। এই জন্তুটাকে না দেখে এখান থেকে ফিরব না। জিলান কিন্তু ভেবেছিল তার কথা শুনে ওরা ভয় পাবে, এখান থেকে চলে যাওয়ার কথা বলবে। কিন্তু ওর সমস্ত কথা শুনেও যখন ওরা এমন কথা বলতে পারল, তখন জিলান কেমন অদ্ভুত ধরা গলায় বলল, আমিও যাব জঙ্গলে। আসলে আমি বুঝতে পেরেছিলাম ওই জঙ্গলে একা একা যাওয়া মৃত্যুর সমান। সঙ্গে কেউ থাকলে ওই জঙ্গলে যাওয়াই যেতে পারে। তোমরা যখন সাহস করে এত কিছুর পরে ওই জঙ্গলে যেতে চাইছো, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। হ্যাঁ, যাব। জিলানের কথায় ওরা দুজনে বেশ খুশি হলো। স্থির হলো পরদিন সকালে জঙ্গলের আশপাশটা দেখে ওরা আসবে। তারপর ঠিক করবে ঠিক কোন সময় জঙ্গলে ঢোকা যেতে পারে। বাইরে থেকে মাতুন ওদের সমস্ত কথা শুনছিল। মাতুন বেশ ভয় পেল, নিজের মনেই বলল, এই স্যার, আমার ছেলেটা আর ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওরা 3 জন
পরদিন সকালে জঙ্গলের প্রবেশ পথের কাছে এসে দাঁড়ালো, যে পথে সেদিন জিলান আর তার দুই বন্ধু জঙ্গলে গিয়েছিল সেই পথের কাছে। উৎসব কিন্তু এই প্রথম সেই জঙ্গল দেখল। সে এই জঙ্গলের ব্যাপারে বেশ কিছু পড়াশোনা করে চলেছিল এই অল্প সময়ের মধ্যে। এখানে আসার পরে স্থানীয় একটা বই সে খুঁজে বার করেছিল, যাতে এই শ্রীলঙ্কার এই দিকের এলাকাটা, বিশেষ করে এই ফিস্তারা জঙ্গলের ব্যাপারে বেশ কিছু তথ্য রয়েছে। ভাষাটা ইংরেজি, তবে বইটা তার কাছে নতুন হওয়ায় সময় একটু বেশি লেগে গিয়েছিল, কারণ ইংরেজিটা উৎসবের কাছে খুব একটা কঠিন না মনে হলেও এই ভাষাটা কেমন যেন একটু মনে হচ্ছিল। পরে বুঝতে পারছিল আসলে স্থানীয়ভাবে এই বইটাকে রূপান্তর করা হয়েছে, তার জন্যই কোনো সমস্যা হয়েছে হয়তো। সে যাই হোক, তবে উৎসব বইটা থেকে এই জঙ্গলের ব্যাপারে বেশ কিছু তথ্য জোগাড় করতে পেরেছিল। এই জঙ্গলে বাঘ নেই, হাতি আছে, বিষাক্ত কিছু সাপও আছে। সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো বনমোরগ। শিকারীর দল আগে এখানে ওই বনমুরগির সন্ধানে জঙ্গলে ঢুকত। এখন সেসব অলিখিতভাবে বন্ধ হয়ে গেলেও মাঝে মাঝে শিকারীরা হাতির দাঁতের লোভে এখনও জঙ্গলে এসে ঢোকে। কিন্তু যে জিনিসটার কথা জিলান ওদের বলেছে, তেমন কিছু এই জঙ্গলে কখনোই ছিল না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা কি বলো তো জিলান, এখানে আসার পর থেকে কিন্তু ওই ডাকটা আমরা একবারও শুনতে পাইনি, অথচ তুমি বলেছ রাতের বেলা নাকি মাঝে মাঝে ডাকটা শোনা যায়। আমি আমি কিছু বুঝতে পারছি না। আসলে রাতের বেলা মাঝে মাঝেই সত্যি ডাকটা শোনা যেত, অথচ তোমরা এখানে আসার পর থেকে যেন ডাকটা শোনা যাচ্ছে না। হতে পারে জন্তুটা জঙ্গলের অন্যদিকে কোথাও রয়েছে। জঙ্গলটা তো বেশ বড়। তোমাদের এই আশেপাশের যে কটা গ্রাম আছে, সব কটা গ্রামকে মিলিয়ে ফেললে ওই জঙ্গলটা তার থেকেও বড় হবে মনে হয়। যদি জন্তুটা জঙ্গলের অন্য দিকে থাকে, তাহলে সেখান থেকে তার ডাক এত দূর পর্যন্ত ভেসে না আসারই কথা। কতদিন আমাদের জঙ্গলে থাকতে হবে তার তো কোনো ঠিক নেই। জন্তুটার দেখা কখন পাবো, আর গভীর জঙ্গলে যাওয়া কিন্তু সত্যি মুশকিল। এত দূর যখন এসে পড়েছি, তখন জঙ্গলে তো আমাদের ঢুকতে হবেই। ওই জন্তুটাকে না দেখে আমরা এখান থেকে যাব না। বাঘের মতো গায়ের রং, অথচ মাথাটা তার কুমিরের মতো, মুখের ভেতরে সাপের মতো লম্বা চেরা জিভ। এই জন্তু কে? অনেকদিন আগে, মানে আজ থেকে অনেক বছর আগে, যখন ডাইনোসররা পৃথিবীতে থাকতো, তার পরবর্তী সময়ে এমন কিছু জন্তুর কথা কিন্তু জানা গেছে তখনকার সময়। এই জন্তুগুলোকে বলা হতো পিকোসাস। বিশাল বড় শরীর, গায়ের রং হলদে আর কালো। মুখটা ঠিক কুমিরের মতো নয়, তাদের মুখটা অনেকটা ওই সরীসৃপের মতো। আসলে এগুলোকে সরীসৃপের পর্যায়ে ফেলা হতো তাদের চেরা জীব, এমনকি তাদের লম্বা লেজের জন্য। জিলান বোধহয় ওদের লেজের দিকটা খেয়াল করতে পারেনি। অনেকটা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় যেমন ওই গোসাপ দেখা যায়, ঠিক সেই ধরনেরই অ্যালিগেটর প্রজাতির হলো এই জন্তু। পিগোসাস? কিন্তু এর নাম পিগোসাস কেন? কেন সে কথা তো আমি বলতে পারবো না, তবে এই প্রাণী মাংসাশী। শুধুমাত্র মাংস খেয়ে এই প্রাণী বেঁচে থাকে। খাদ্য হিসাবে হাতিকে পর্যন্ত এ ধরাশয়ী করতে পারে, এবং সুযোগ পেলে পা থেকে মাথা পর্যন্ত একটু একটু করে ভক্ষণ করতে পারে সে। আমি আমি তার যা চেহারা দেখেছি, একটু একটু করে কেন, চেষ্টা করলে একেবারেই একটা গোটা হাতিকে এসে গিলে ফেলতে পারবে, কামড়াতেও হবে না। জিলানের কথায় এমন অদ্ভুত পরিস্থিতির মধ্যেও ওরা হেসে উঠল। তখনের মতো ওরা বিদায় নিল। ঠিক হলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরদিন ভোরবেলা ওরা জঙ্গলে ঢুকবে। পরদিন ভোরবেলা ওরা জঙ্গলে এসে ঢুকতে যাবে, এমন সময় দেখতে পেল খালি গায়ে লম্বা লাঠি হাতে একটা হলদে রঙের কাপড় পরা লোক দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের প্রবেশ পথের এক পাশে। তার মাথার সাদা পাকা চুল বেশ লম্বা, পিঠের কাছ পর্যন্ত গিয়ে পড়েছে। সেটা এলোমেলো হাওয়ায় উঠছে। মুখের দাড়ি গোঁফ, এমনকি চোখের পাতার উপরে ভুরুটাও যেন একটু বড়। জিলান কিছু বলার আগেই লোকটা কেমন অদ্ভুত গলায় ওদের দিকে তাকিয়ে বলে উঠল কিছু কথা। যদিও লোকটা কথাটা তামিল ভাষাতেই বলেছিল, তবে গোটা ব্যাপারটাই জিলান ওদের বাংলায় বুঝিয়ে দিল। জিলান বাংলা খুব ভালোভাবে জানত।
আসলে এই দিকের গ্রামে বেশ কিছু বাংলাভাষী লোকজনকে ওরা দেখতে পেয়েছে। সেই সূত্রেই জিলান বাংলা জেনেছে। পরে জানা গেছে ওরা আগে ভারতবর্ষে ছিল, পরে বিভিন্ন কারণে এই দিকে এসে থাকতে শুরু করেছে। তোরা জঙ্গলে ঢুকিস না, তোরা জঙ্গলে ঢুকলে বিপদে পড়বি। সেদিন জঙ্গলে ঢোকার সময় তুমি বলেছিলে আমরা 3 জন ফিরতে পারবো না, দুজন ফিরতে পারবো। আজ কি বলবে? আজ কিছুই বলবো না, তোরা 3 জনেই ফিরে আসবি। কিন্তু হঠাৎ করে সারেং বাবা চুপ করে গেল। ভালো করে তাকিয়ে দেখল উৎসব আর মানবের দিকে। তারপর জিলানের দিকে বেশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, তুই যা দেখেছিস তার সব ঠিক দেখেছিস, কিন্তু এবারে যা দেখবি তার সব কিন্তু ঠিক দেখবি না। ওই জঙ্গলেই আছে, এই জঙ্গলেই থাকবে, ওকে এখান থেকে তোরা কোথাও তাড়াতে পারবি না। উৎসব আর মানব সন্দেহ করছিল যেটা, সেটাই হলো। সেই সারেং বাবা কিন্তু চট করে কিছু বলতে পারছিল না। একেতেই অচেনা জায়গা, তার উপর লোকটা কেমন যেন অদ্ভুত। তার গোটা শরীরে ময়লা লেগে রয়েছে। অনেকদিন যে লোকটা স্নান করেনি সেটা বোঝা যায়। একটা দুর্গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে। সারেং বাবা কিন্তু আর কিছু বলল না। হাতের লাঠিটা হঠাৎ করে তুলে জিলানের মাথার কাছে ঠেকালো। জিলান কেমন যেন পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে রইল। তারপরে কি যেন মন্ত্র পড়তে লাগলো সারেং বাবা। হঠাৎ করে পেছনে ঘুরে হাত তুলে কি একটা বিড়বিড় করতে করতে চলে গেল জঙ্গলের অন্যদিকে। এই তাহলে তোমাদের সেই সারেং বাবা? কি বলে গেল লোকটা? বুঝতে পারলাম না। এর আগে কখনো এমন ভাবে সারেং বাবা আমার সঙ্গে কিন্তু কথা বলেনি। লাঠি তুলে মাথায় দিয়ে সে আসলে আশীর্বাদ করে। আজ পর্যন্ত যতবার ওর সঙ্গে দেখা হয়েছে ততবার সে আমার সঙ্গে একটাও কথা বলেনি। আজ নিজে থেকেই আমার সঙ্গে এত কথা বলল। কি ব্যাপার হলো আমি না ঠিক বুঝতে পারলাম না। ওই নিয়ে ওরা আর কথা বাড়ালো না। ওরা তখনই জঙ্গলে ঢুকে পড়ল। সূর্য তখনও পূর্ব আকাশে ভালোভাবে ওঠেনি, তবে আস্তে আস্তে মাথা তুলে দিনের রাজত্ব শুরু করতে চলেছে। দুপুর পর্যন্ত অপেক্ষাকৃত ফাঁকা জঙ্গল পেরিয়ে ওরা ভেতরের দিকে এসে পৌঁছল। দুপুর হয়ে যাওয়ায় একটা বড় গাছের তলায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। ওরা 3 জনে সঙ্গে করে শুকনো খাবার, জল, মোমবাতি, দড়ি এবং আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী ব্যাগে করে এনেছে। ওদের পরনে লম্বা ফুল প্যান্ট, গায়ে ফুল হাতা জামা, মাথায় টুপি, এমনকি পায়ে প্রায় হাঁটুর একটু নিচ পর্যন্ত তোলা চামড়ার জুতো। তবে জিলানের পায়ে কিন্তু অমন জুতো নেই, তার জুতোটা একটু ছোট। যে জুতো পরে ওরা এখানে এসেছে সেই জুতোর মধ্যেই একটা দিয়েছে। আসলে এখানে জুতো কিংবা জঙ্গলে প্রবেশ করার হান্টার বুট পাওয়াটা আর জিলানের মতো কারুর পক্ষে সেটা কেনা স্বপ্নের মতো। দুপুরে বিশ্রাম করে ওরা আবার পথ চলতে লাগলো। সন্ধ্যের আগে আগে কোনো একটা আশ্রয় খুঁজতে হবে। জঙ্গল অনেক বড়। এই জঙ্গল হেঁটে পার করতে কতদিন লাগবে সে কথা জিলান নিজেও ভালোভাবে জানে না। এখনো পর্যন্ত ওই জন্তুর দেখা কিংবা তার চিৎকার শোনা যায়নি। অর্থাৎ ওদের আরো ভেতরে ঢুকতে হবে। রাতে একটা বড়সড় গাছের কাছে ওরা এসে আশ্রয় নিল। আশপাশ থেকে কাঠকুটো জোগাড় করে জিলান গাছের চারদিকে আগুন জ্বালালো। তারপর গাছের গুঁড়িতে হেলান দিয়ে রইল। মানব, উৎসব এবং জিলান 3 জনেরই কিন্তু সারা রাত ঘুম এলো না। 3 জনই একরকম জেগেই রইল। ভোরবেলার দিকে চোখ লেগে এসেছিল। ওদের যখন ঘুম ভাঙল তখন দেখতে পেল সূর্যের আলো ফুটতে শুরু করেছে। আর দেরি না করে ওরা আবার বেরিয়ে পড়ল। এইভাবেই 2টো দিন কেটে গেল। জঙ্গলের মধ্যে ওরা মাঝামাঝিভাবে নয়, একদম আড়াআড়িভাবে চলতে শুরু করেছিল। 3য় দিনে সেই বনমুরগি দেখতে পেল ওরা। বনমুরগির একটা দল, প্রায় 5-6টা বনমুরগি এক পাশ থেকে ছুটতে ছুটতে অন্য পাশে চলে যাচ্ছিল। জিলান বলল, মুরগি ধরতে পারলে কিন্তু তার মাংস খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা যদি বলো তাহলে একটা ধরার চেষ্টা করতে পারি। খাবি নাকি?
ওটা বন মুরগি, খাঁচায় পোষা মুরগি নয় যে ইচ্ছে হলো আর ধরে ফেললে, অতই সোজা। শেষে মানব আর জিলান মিলে বন মুরগি ধরার জন্য ছুটতে লাগলো। উৎসব কিন্তু গাছের তলায় বসে তার সঙ্গে আনা সেই বইটা পড়ে যেতে লাগলো। বইতে এই জঙ্গলের একটা ম্যাপ পর্যন্তও রয়েছে। কোন দিকে জঙ্গল কেমন হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত লেখা আছে। মুরগিগুলোর পেছনে ছুটতে ছুটতে ওরা জঙ্গলের মধ্যে বেশ খানিকটা ভেতরের দিকে এসে পড়েছিল। জিলান কিন্তু এক সময় একটা মুরগিকে ধরেই ফেলল। আসলে মুরগিগুলোকে যে ধরা যাবে না ওরা যখন বুঝতে পেরেছিল, তখন একটা প্ল্যান করলো। মানব সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল মুরগিটাকে ধরার জন্য। মুরগিটা একটা লাফ দিয়ে কোনো রকমের ডানা ঝাপটিয়ে খানিকটা উপরে উঠে পালাতে যেতেই জিলান তার পেছনের ঠ্যাংটা চেপে ধরল, আর ধরেই সঙ্গে সঙ্গে মুরগিটাকে আছড়ে ফেললো একটা গাছের গুড়ির উপর। তাতেই তার মাথাটা সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। উৎসব এই দিকটা খেয়াল করেনি। সদ্য মৃত মুরগিটাকে নিয়ে ওরা এগিয়ে গেল সামনের দিকে। তখন সবে সকাল হয়েছে, কিন্তু মুরগিটাকে তো আর এইভাবে ফেলে রাখা যায় না। তাই কাঠকুটো জোগাড় করে জিলান রান্নার ব্যবস্থা করল। জিলান বোধহয় সব কিছুই জানত, তাই সঙ্গে করে বিশেষ কিছু মশলার ছোট ছোট কৌটো সে নিয়ে এসেছিল। একটাতে নুন, একটাতে লঙ্কার গুঁড়ো এবং আরও কিছু রয়েছে। কাঠ জ্বালিয়ে আগুনে গোটা মুরগিটাকে প্রথমে পুড়িয়ে ফেলা হলো। তারপর তাকে মাঝামাঝিভাবে কেটে আবার অন্য পাশটাও পুড়িয়ে নেওয়া হলো। শেষমেশ মুরগিটাকে প্রায় 4টে টুকরো করে ভালোভাবে পুড়িয়ে তাতে বিভিন্ন মশলা নুন দিয়ে ওরা একটু আগেই দুপুরের খাবার সেরে নিল। খেতে কিন্তু মন্দ লাগলো না। খাওয়া শেষ করে একটা লম্বা ঢেকুর তুলে জিলান বলল, তোমাদের মুরগি খাওয়াবো বলে ভেবেছিলাম, তাই খাইয়ে দিলাম। বলা যায় না এরপর যদি আমাদের ওই মুরগিটার মতো করেই ওই পিগোসাস না কি বললে সে টপ করে গিলে ফেলে, তাহলে তো আর বন মুরগি খাওয়া হবে না। তাই শেষবার ভালো করে খেয়ে নিলাম। কি বলো? কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, শ্রীলঙ্কার এই পিস্তরা জঙ্গলে ওই পিগোসাস আসবে কোথা থেকে? পৃথিবীতে সেটা যদি কোথাও থেকেও থাকে, তাহলে আফ্রিকার কোনো জঙ্গলে তার থাকার কথা, তবুও সেটা প্রমাণিত হয়নি। আফ্রিকার জঙ্গলে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো পর্যন্ত পৌঁছতে পারেন। সেখানে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি বোধহয় বুঝতে পারছি। একটা কথা ভেবে দেখো, এই জঙ্গলের ওই দিকটা পড়ে যাচ্ছে সমুদ্রের দিকে। সমুদ্রের ধার দিয়ে এদিকে এলেই সামনে পড়ছে এই জঙ্গল। হতেই পারে কেউ কোনোভাবে জঙ্গলে ছেড়ে দিয়েছে, যাতে এইখানে সে নিজের মতো থাকতে পারে এবং কেউ জানতে না পারে। কিন্তু আমরা জানতে পেরে গেছি তাহলে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় তো এইটুকুই আছে। থাক, এখন খাওয়া হয়ে গেছে, এখন আমাদের বেরিয়ে পড়া দরকার। আগে ওই পিগোসাসকে দেখব, তারপরে না হয় ভাবা যাবে সে এখানে কেন এসেছে। ওরা বেরিয়ে পড়ল সেই দিনই সন্ধ্যের একটু আগে আগে। তখন সবে বিকেল, সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। এমন সময় একদল বন্য হাতির সামনে পড়ল ওরা। হাতির ডাক এবং গাছপালা ভাঙতে ভাঙতে ওদের দিকে এগিয়ে আসা, সেই দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে ওরা তিনজনে মুহূর্তের মধ্যে ভয় পেয়ে গেল। তার উপর হাতিগুলোর মধ্যে যেই হাতিটা সামনের দিকে ছিল, সে যেন ওদের দেখতে পেয়ে ছুটে আসতে লাগলো ওদের দিকে। আমাদের আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে এই হাতির সামনে একবার পড়লে হাতির সুর আর পা দিয়েই আমাদের মেরে ফেলবে। পালাতে হবে এক্ষুনি। আফ্রিকার জঙ্গলে একবার এমনই হাতির পালের কাছে ওরা পড়েছিল, তবে তখন এমনভাবে নয়, একটু অন্যভাবে। কিন্তু এখন খোলাখুলিভাবে হাতির সামনে পড়ে ওরা মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেল। তারপরে যখন সম্বিত ফিরে পেল, তখন দুজনে দৌড়তে লাগলো দুদিকে। মানব ছুটে গিয়ে একটা গাছের গুড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। উৎসব কিন্তু ছুটতে ছুটতে ঢালু জমি বেয়ে উঠে গেল খানিকটা উপরে। জিলান কিন্তু বিপদটা বুঝতে পারছিল, তাই সে সোজা ছুটতে লাগলো সামনের দিকে। হাতির দলটা মাঝখানে এসে থেমে গেল। তিনজনে তিন দিকে গেছে, কোন দিকে যাওয়া যায়? মানব গাছে উঠে পড়ায় তাকে ঝোপ জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছিল না। উৎসব উঁচুতে ওঠায় তাকেও হাতির দল সরাসরি দেখতে পেল না, শুধু দেখতে পেল জিলানকে। সে তখনও ছুটছে সামনের দিকে। হাতির দল আর দেরি না করে জিলানের পিছু পিছু সামনের দিকে ছুটে গেল।
জিলান প্রাণপণে ছুটছে। হাতির দল সুর তুলে শব্দ করতে করতে ছুটে আসছে তার পেছনে। জিলানের বারবার মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাতির দল তাকে ধরে ফেলবে। যেভাবে ওরা ছুটে আসছে সেইভাবে বেশিক্ষণ লাগবে না। জিলানের কিন্তু ছুটতে কষ্ট হচ্ছে। একেতেই জঙ্গলের মাঝে, তারপর এই দিকটায় ছোট ছোট ঝোপ বেশি। সেই ঝোপ ডিঙিয়ে কোনো রকমের সামনের দিকে ছুটে চলেছে। তার হাতে পায়ে গালের কাছে কেটে যেতে লাগলো গাছের ঝোপে। হাতির তো তেমন কোনো সমস্যা নেই। সে বড় বড় পা ফেলে ঝোপঝাড় ডিঙিয়ে সবকিছু ভেঙে চুরে বারবার চিৎকার করে যেন জিলানকে ডানাবার জন্য ইশারা করছে। জিলান ছুটতে লাগলো। যেই পথ ধরে এসেছিল সেই পথের উল্টো দিকে ঘুরে আবার ছুটে চলেছে জঙ্গলের মধ্যে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানে না। এদিকের পথটায় খুব একটা আশা হয়নি। একটাই ভয় পাচ্ছিল, যদি সে কোনোভাবে হারিয়ে যায় তাহলে বাকি দুজনের কি হবে। ওরা দুজন কিভাবে তার সঙ্গে আবার দেখা করবে জঙ্গলের মধ্যে। হাতির দল আরো অনেকক্ষণ পেছনে এলো। তারপর ছুটতে গিয়ে জিলান হোঁচট খেয়ে গড়িয়ে পড়ল জঙ্গলের মাটিতে। তারপরে খানিকটা ঢালু জমি বেয়ে গড়াতে গড়াতে নেমে গেল নিচের দিকে। নিচে একটা শক্ত মাটিতে মাথার কাছটায় আঘাত লাগতেই চোখে অন্ধকার দেখল জিলান। শুধু জ্ঞান হারিয়ে ফেলার আগে কোনো রকমে মাথাটা তুলে পেছনে তাকিয়ে দেখে নিল হাতির দল তার পেছনে আর আসছে না। গাছ থেকে নেমে মানব প্রথমে ভালো করে দেখল, তারপর এগিয়ে গেল উৎসব যেদিকে আছে সেই দিকে। উৎসব উঁচু জায়গাটায় চুপ করে লুকিয়েছিল। মানবকে দেখেই তাকে আস্তে আস্তে ডাকল। দুজনে মিলে উঁচু জায়গা বরাবর পেছনের দিকে খানিকটা হেঁটে গিয়েও জিলান কিংবা সেই চারটে হাতি কাউকেই দেখতে পেল না। এইবার কি হবে বলতো? হ্যাঁ, জিলান কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া এই দিকের কোনো কিছু তো আমরা চিনিও না। আমরা যাবোটা কোথায়? আরে তার চেয়েও বেশি দরকার জিলান ঠিক কোথায় আছে সেটা দেখার। হাতিদের তো কোনো দেখা নেই। হাতিগুলোর চিৎকার শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু জিলান কোথায়? ওরা হাতিগুলো যেদিকে ছুটে গেছে সেই পথ ধরে আস্তে আস্তে এগিয়ে গেল বেশ খানিকটা, কিন্তু না, কারোর দেখা নেই। হাতিগুলোর চিৎকার যেন আস্তে আস্তে কমে আসতে লাগলো। একটা অজানা ভয়ে ওরা দুজনেই একবার মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু কেউই যেন কথাটা নিজের মুখ ফুটে বলতে পারছে না। সেদিন সন্ধে পর্যন্ত খোঁজাখুঁজি করার পরে বাধ্য হয়ে ওরা আবার একটা বড় গাছের তলায় কোনো রকমে আগুন জ্বালিয়ে সেইখানে আশ্রয় নিল। জঙ্গলে বাঘের ভয় নেই, অন্য কিছু থাকতে পারে, তবে আগুন দেখলে তারা কাছে ঘেঁষবে না। সাপ আর হাতি, তাছাড়া তো আর তেমন কিছু নেই। বসে থাকতে থাকতে উৎসব বলল, আচ্ছা, আমাদের এবারের অ্যাডভেঞ্চারের টার্গেটটা আসলে কি বলতো? ওই পিগোসাসকে দেখার জন্যই কি আমরা এখানে এসেছি? হ্যাঁ, তাছাড়া এই মুহূর্তে তো আমাদের হাতে যাবার তেমন কোনো জায়গা ছিল না। তুই তো জানিস, তুই বলেছিস এরপরে আমরা চীনের প্রাচীর দেখতে যাব, তবে তার জন্য একটু সময় লাগবে। একটা ঠান্ডা লড়াই চলছে, সেটা তুই ভালোভাবে জানিস। তাই বাবাকে সমস্ত কিছু বললেও বাবা বলেছে একটু সময় লাগবে ব্যাপারটা ম্যানেজ করতে। কথাটা বুঝতেই পারছিস, চীনের ওই প্রাচীর ঘিরে আমরা যখন হেঁটে যাব ব্যাপারটা কেমন সেলিং হবে। তাছাড়া বরফের রাজ্যে এমন একটা ব্যাপার, তাই ওটার আগে আমি আর কোনো কিছু চাইছি না। কিন্তু একটা খটকা আমার লেগেই আছে জানিস, ওই পিগোসাস এখানে কি করে এলো? গোটা পৃথিবীতে কোথাও ওর সন্ধান পাওয়া যায়নি, আর হঠাৎ করে ওটা এখানে এলো কি করে? আরে একটা কথা তুই তখন থেকে বলে যাচ্ছিস, যেভাবেই হোক না কেন এসেছে তো। সেটা কিভাবে এসেছে, কেন এসেছে, সেসব নিয়ে আমাদের তো কোনো লাভ নেই। আমরা ওটা দেখতে এসেছি, সেটা দেখে চলে যাব। ওটাকে গলায় দড়ি দিয়ে আমরা তো আর চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি না। তাহলে বুঝতে পারছিস না তুই? এই ধরনের বেশ কিছু জন্তু নিয়ে আজকাল প্রচণ্ড রিসার্চ চলছে চারিদিকে। বিভিন্ন দেশের তাবড় তাবড় প্রাণীবিজ্ঞানীরা প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীকে মিলিয়ে সংকর প্রজাতির প্রাণী তৈরি করার চেষ্টা করে চলেছে। আমি যার কথা বলছি তার বৈশিষ্ট্যের সাথে জিলানের দেখা প্রাণীটার কিন্তু অনেক পার্থক্য। একবার ভেবে দেখ, দেখা গেল অন্য কোনো দেশের কোনো গোপন এক রিসার্চের ফলাফল হলো এই প্রাণীটা। তারপর একে পর্যবেক্ষণ করার জন্য জাহাজে করে তাকে নিয়ে আসা হলো এই দিকটায় এবং এই জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কারণ পিস্তরার জঙ্গলের কথা অনেকেই জানে না।
এই জঙ্গলের ভেতরটা এত দুর্গম যে গভীর পর্যন্ত কেউ পৌঁছতেই পারে না। আর সমুদ্রের দিক থেকে জঙ্গলে এসে যে কেউ ঢুকবে সে কথা কেউ ভাববেও না। আর এই দিক থেকে জঙ্গলের মাঝখান পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। হতে পারে ওই প্রাণীটা কোনোভাবে জঙ্গলের দুর্গম জায়গাটা পেরিয়ে এই পাশে চলে আসবার পথ খুঁজে পেয়েছিল এবং তারপরে আবার সে ওই দিকে চলে গেছে। তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ভাবতো। মানব এইবার উৎসবের কথাটা বুঝতে পারল। উৎসব যেগুলো বলছে সবকটাই লজিক্যাল কথাবার্তা, যুক্তির বাইরে সে কিছুই বলছে না। কিন্তু যদি অন্য কোনো দেশের বিজ্ঞানীরা এমন কিছু করে থাকে তাহলে তারা এইখানে প্রাণীটাকে দিয়ে যাবে কেন? নিজেদেরকে বাঁচাবার জন্য? উৎসব অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা আগুনে অদ্ভুতভাবে তাকালো মানবের দিকে। তারপর বলল, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু একে অপরের শত্রু। আসলে সবাই সবার সামনে বন্ধুত্বের মুখোশ পরে থাকলেও তলায় তলায় সবাই নিজের ক্ষমতা বাড়াবার চেষ্টা করে চলেছে। পরমাণু বোমা আজকাল পুরনো হয়ে গেছে, বুঝলি? এখন নতুন নতুন সব বায়োলজিক্যাল ওয়েপন তৈরি হচ্ছে। বাতাসে কোনো একটা গ্যাস ছড়িয়ে দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা গোটা দেশকে ধ্বংস করে ফেলা যায়। মনে কর অত কিছুর প্রয়োজন নেই, তুই একটা এমন জন্তু তৈরি করলি যাকে আটকানো এত সহজ নয় এবং তাকে খানিকটা বড় করে তার মধ্যে এমন কিছু কেমিক্যাল পুশ করলি যাতে তার আকার এবং তার হিংস্রতা অনেক গুণ বেড়ে গেল। তারপর তেমনই 2-3টেই জন্তুকে কোনো দেশে কোনোভাবে নামিয়ে দেওয়া হলো। এই দেশের লোকেরা সমস্ত কিছু বুঝে ওঠার আগেই তো দেশের জনসংখ্যা যেমন খানিকটা কমে যাবে, তেমন তাদের নিরাপত্তা ব্যবস্থা, গোটা সিস্টেম সব কিছু বিপদে পড়বে। এবং সেই সময়ের মধ্যে যদি কোনো দেশ অন্য দেশকে অ্যাটাক করে তাহলে তারা আটকাবে কি করে? মানব অবাক হয়ে গেল উৎসবের বুদ্ধির কথা ভেবে। উৎসব তার মানে এতদিন ধরে এই জঙ্গল আর আশেপাশের সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করে এই ব্যাপারটাই ভাবছিল। তার মানে তুই বলতে চাইছিস যাকে তুই পিগোসাস বলছিস সে আসলে পিগোসাস নয়, পিগোসাসের মডেল দিয়ে তৈরি কোনো একটা এমন জন্তু যেটা আসলে অন্য কোনো দেশ তৈরি করেছে। ওরা আসলে দেখতে চাইছে তাদের এই জন্তুটা কি করতে পারে। আমি কিন্তু এখনো বলছি, শোন, সমস্ত ব্যাপারটাই আমার কাছে একটা কল্পনা মনে হচ্ছে। হতেই পারে আমি ভুল কিংবা আমি ঠিক, সেটাও হতে পারে। গোটা ব্যাপারটা কিন্তু 50-50-তে রয়েছে। না হলে হঠাৎ করে এমন একটা জন্তু এখানে এলো কি করে? মানব বুঝতে পারল উৎসবের কথাগুলো সত্যি, কিন্তু প্রথমে জিলানকে খুঁজে বার করা দরকার। তাই বলল, কাল সকালে আমাদের প্রথম কাজ হবে জিলানকে খুঁজে বার করা। এই রাতের অন্ধকারে অচেনা জঙ্গলে আমরা ওকে খুঁজতে গিয়ে উল্টে আমরাই বিপদে পড়তে পারি। তাই এখন থাক, যত তাড়াতাড়ি সম্ভব কাল ভোরবেলায় আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এমনটাই সিদ্ধান্ত নিয়ে ওরা গাছের তলাতেই বিশ্রাম নিল। এদিকে জিলানের যখন জ্ঞান ফিরে এসেছে তখন চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। চোখ খুলে সে প্রথমে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। ভাবল নিজের বাড়ির বিছানায় শুয়ে রয়েছে। একটা হাই তুলে দুটো হাত ছড়িয়ে দিল। তবে যখন বুঝতে পারল ভীষণ ঠান্ডা লাগছে তখন পায়ের কাছ থেকে কাঁথাটা তুলে গায়ে দিতে যেতেই তার চমক লাগলো। কোথায় কাঁথা? তার গোটা শরীর ঠান্ডায় কেমন যেন বরফের মতো হয়ে রয়েছে। উঠতে যেতেই মাথার ব্যথাটা অনুভব করতে পারল। আর ঠিক তখনই তার সমস্ত কথা মনে পড়ে গেল। ভয়ে আতঙ্কে তার গোটা শরীর মুহূর্তের মধ্যে যেন শিরশির করে উঠল। এক ঝটকায় লাফিয়ে উঠে যেতেই বুঝতে পারল পায়ের কাছেও লেগেছে। গোটা শরীরে প্রচণ্ড ব্যথা। তারপর এতক্ষণ এমনভাবে এখানে পড়ে থাকার জন্য ঠান্ডায় তার গোটা শরীর আরো অবশ হয়ে এসেছে। চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। পিঠের ব্যাগটা তার পিঠেই ছিল। ভাগ্যিস মানবের কথায় সে পিঠের ব্যাগটাকে শুধু দুহাতের কাঁধের সঙ্গে নয়, এমনকি নিচের দিক থেকে কোমরের সঙ্গে এবং বুকের কাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। না হলে এমনভাবে দৌড়ানোর সময় আর মাটিতে ছিটকে পড়ার সময় নির্ঘাত ব্যাগটা পিঠ থেকে বেরিয়ে যেত। জ্ঞান ফিরে পেয়ে প্রথমে জিলান একপাশে সরে গেল। ঢালু জায়গাটা দিয়ে একপাশে এগিয়ে গিয়ে একটা শেল্টার মতো জায়গা পেল মাটিতে। সেখানেই ব্যাগ থেকে জল বার করল। জল খেয়ে কোনো রকমে মুখটা ধুয়ে দেশলাই বার করে মোমবাতি জ্বালালো। তারপর মোমবাতির আগুনে একটা কাঠ জোগাড় করে তাতে আগুন জ্বালিয়ে ফেলল।
আগুন জ্বলতে তার একটু ভালো লাগলো। মনে পড়ল উৎসব আর মানবের কথা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার নাক থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই ওরা বিপদে পড়েছে। আমার ভরসায় ওরা জঙ্গলে ঢুকেছিল, আর এখন এখন আমি ওদের ছেড়ে চলে এসেছি। কি যে হলো না, সোজা গিয়ে যদি অন্য কোনো দিকে যেতাম। ব্যাগ থেকে শুকনো খাবার বার করে জিলান খেল। খাবার আর জল খাওয়ার পর তার শরীরে সমস্ত শক্তি যেন ফিরে এলো। কিন্তু রাতের বেলা জঙ্গলের মধ্যে কাউকে খুঁজতে যাওয়াটা তো ঠিক হবে না, তাই সেও সেখানে অপেক্ষা করতে লাগলো ভোর হওয়ার জন্য। আর তার সঙ্গে বারবার তার মনে পড়ে যেতে লাগলো সেদিন জঙ্গলের মধ্যে ফুল তুলতে আসার সময় দেখা সেই বিভৎস জন্তুটার কথা। তাহলে কি উৎসব আর মানব যে পিগাসাসের কথা বলছে সেটাই এই জন্তু? কিন্তু যদি সেটাই হয়, তাহলে গোটা পৃথিবীর কাছে তো এটা একটা বিরল প্রাণী। গোটা পৃথিবীর মানুষ এর কথা জানতে পারলে নতুন আবিষ্কার হবে। এসব কথা ভাবতে ভাবতেই জিলান গাছে হেলান দিল। গোটা শরীরের ক্লান্তিতে কখন যে সে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানতে পারল না। গভীর রাতের দিকে সেই ডাকটা শুনতে পেল, যেন একটা শিয়াল জাতীয় কোনো প্রাণী একটা বড় গর্তের ভেতরে মুখ ঢুকিয়ে ডাকছে, আর তার ডাক গর্তের ভেতর থেকে গম্ভীরভাবে প্রতিফলিত হচ্ছে। উৎসব আর মানব শব্দটা শুনতে পেয়েছিল, আর বুঝতে পেরেছিল শব্দটা খুব বেশি দূরে নয়, কাছেই কোথা থেকে আসছে। হুড়মুড় করে ওরা যেন উঠে দাঁড়িয়েছিল। উৎসব বলল, ও ওই ডাক্তার কথাই কিন্তু জিলান আমাদের বারবার বলেছিল। তার মানে ওই জন্তুটা আশেপাশে কোথাও আছে। কিন্তু এখন রাতের বেলা আমরা ওই জন্তুকে কোথায় খুঁজবো? আর যদি জন্তুটা আমাদের দিকে আসে তাহলে তো আমরা... মানব আর উৎসবের কথা শেষ হলো না, তার আগেই একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো জিলানের গলা থেকে। ওরা স্পষ্ট বুঝতে পারল এটা জিলানের গলা। সর্বনাশ, এটা তো জিলানের গলা। জিলান এমন ভাবে চিৎকার করছে কেন? ওই সামনের দিক থেকে চিৎকারটা আসছে। আমাদের এক্ষুনি ওর কাছে যাওয়া দরকার। ওরা দ্রুত উঠে দাঁড়ালো। তারপর ব্যাগের ভেতরে থাকা দুটো টর্চ সঙ্গে সঙ্গে বার করে ফেলল, আর তার সঙ্গে কোমরের কাছে গুঁজে রাখা দুটো রিভলভার বার করে আনলো। দ্রুত ওরা এগিয়ে গেল সামনের দিকে। শব্দটা যেদিক থেকে এসেছে সেই দিক থেকে আবার সেই হাড় হিম করা ডাকটা শোনা গেল। ওরা আরো খানিকটা এগিয়ে আসতেই দেখা গেল একপাশে খানিকটা ঢালু জায়গা। সেই ঢালু জায়গার দিক থেকে একটা ছায়ামূর্তি ছুটতে ছুটতে এগিয়ে আসছে এই দিকে। দেখতে পেল ওটা জিলান। জিলানের মুখটা কেমন যেন অদ্ভুত লাগছে। সে সামনের দিক থেকে এগিয়ে আসছে। জিলান, চিন্তা নেই, আমরা চলে এসেছি। উৎসবের গলা শুনে জিলান যেন একটু স্বস্তি পেল। খুব দ্রুত ছুটে এসে আর সামলাতে না পেরে মানবের গায়ের উপরেই পড়ে গেল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল জিলান। মানব তাকে তুলে নিয়ে কোনো রকমে একপাশে মাটির উপরে বসিয়ে দিল, আর ততক্ষণে উৎসব আর মানবের টর্চের আলো গিয়ে পড়েছে সামনের দিকে। পাথরের মূর্তির মতো হয়ে ওরা সামনের দিকে তাকিয়ে দেখতে পেল সেই জন্তুটাকে, যেন বাঘের চেয়ে প্রায় 10 গুণ বড় একটা বাঘ। তার হা করা মুখের ভেতর থেকে সারি সারি সাদা দাঁত দেখা যাচ্ছে। মুখের ভেতরে লাল লম্বা জিভটাই যে কোনো মানুষের চেয়ে লম্বা হবে। জন্তুটা কিন্তু টর্চের আলো গায়ে পড়তেই কেমন যেন থমকে গিয়েছিল। তার দুটো নীল টকটকে চোখ টর্চের আলোয় ছট করে বন্ধ হয়ে আবার খুলে গেল। আবার সেই শব্দটা করল। তারপর সামনের দুটো হাত মাটির উপরে রেখে আবার ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পালিয়ে আমরা এখান থেকে বাঁচতে পারবো না। ওর সঙ্গে আমাদের লড়াই করতেই হবে। পাগল হয়েছিস নাকি তুই? ওর সঙ্গে লড়াই? কম করে আমাদের চেয়ে 20 গুণ বড় ওই জিনিসটা, ওর সঙ্গে লড়াই করবি কি করে? সব কিছুরই কোনো না কোনো একটা দুর্বল জায়গা থাকে। সেই জায়গাটা শুধু আমাদের খুঁজে বার করতে হবে। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? টর্চের আলো চোখে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা অবস্থায় জন্তুটা আমাদের আক্রমণ করতে পারবে না। তার মানে ওর চোখ হলো সবচেয়ে সেন্সিটিভ জায়গা। আমাদের টার্গেট নিতে হবে ওর চোখের উপর।
উফ, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা এতটা সহজ নয় রে। টর্চের আলো থেকে ও ঠিক সরে যাবে, তারপর ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। আমরা তিনজনের মধ্যে কেউ এখান থেকে বেরোতে পারবো না। আমরা অন্ধকারে ওকে ভালোভাবে না দেখতে পেলেও ও কিন্তু ঠিক আমাদের দেখতে পাবে। লড়াই না করে হেরে যাওয়া যাবে না উৎসব। আমরা তো এমনভাবে লড়াই না করে কখনো পিছিয়ে আসিনি। জিলানের এমন অবস্থা দেখে তুই ভয় পাচ্ছিস? অথচ আমরাই কিন্তু ওকে জঙ্গলে আসার জন্য বলেছিলাম। তার মানে জিলানকে বাঁচাবার দায়িত্ব আমাদের। উৎসব একভাবে তাকালো মানবের দিকে। মানবের দুটো চোখ উজ্জ্বল। ঠিক তখনই জন্তুটা যেন দুটো হাত সামনের দিকে তুলে একটা ঝাঁপ দিল ওদেরকে লক্ষ্য করে। উৎসব সরে গেল একপাশে। তার সঙ্গে মানব গড়িয়ে যাওয়ার আগে জিলানকে জড়িয়ে নিল নিজের সাথে। জন্তুটা একটু আগে জিলান যেখানে ছিল সেখানে গিয়ে পড়ল। রাগে তার মুখ থেকে আবার আগের মতোই শব্দ বেরিয়ে এলো। শব্দটা শিয়ালের মতো নয়, কেমন সেটা ভালোভাবে বলা যায় না। এতক্ষণে মানব জিলানকে একটা গাছের পাশে রেখে নিজে উঠে দাঁড়িয়েছে। হাতে রিভলভারটা তুলে ধরে তাক করলো জন্তুটাকে লক্ষ্য করে, তারপর গুলি ছুড়ল। গুলির শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জন্তুটা এই প্রথমবার যেন ভয় পেল। এই সুযোগটা ওরা কাজে লাগালো। টর্চের আলো ফেলে বারবার তার দুটো চোখ বরাবর লক্ষ্য করতে লাগলো। আর মানব বেশ খানিকটা সময় নিয়ে গুলি করলো তার চোখ লক্ষ্য করে। দ্বিতীয় গুলিটা ছুটতেই সেটা তার চোখে না লেগে লাগলো কপালের কাছে। কিন্তু টর্চের আলোতে অল্প হলেও ওরা বুঝতে পারল কপালের কাছে গুলি লাগায় জন্তুটা চিৎকার করে উঠেছে এবং খানিকটা পেছনের দিকে সরে গেছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওর গায়ে গুলি লাগবে না, কিন্তু গুলি লাগছে, আর গুলি চালাবার সঙ্গে সঙ্গে পেছনে সরে যাচ্ছে। জন্তুটা বড় হলেও তার গায়ের চামড়া বোধ হয় পাতলা, তাই আমাদের তাড়াতাড়ি ওর চোখ লক্ষ্য করে গুলি চালাতে হবে। উৎসব আর মানব পরপর গুলি চালাতে লাগলো। জন্তুটা কিন্তু আর সামনে এগোলো না, পেছনের দিকে ঘুরে ছুটতে লাগলো। অত বড় জন্তুর সঙ্গে ওরা পেরে উঠবে না। জন্তুটা মাত্র কয়েকটা লাফে ওদের চোখের সামনে থেকে আড়ালে চলে গেল। ওরা এগিয়ে এলো জিলানকে তোলার জন্য। জিলানের চোখে মুখে জল দিতে জিলান যেন হাঁপ ছেড়ে হঠাৎ উঠে বসলো। তারপর বলল, কোথায় কোথায় গেল? হ্যাঁ, ওটা ওটা কোথায় গেল? ওকে আমরা তাড়িয়ে দিয়েছি। গুলির শব্দ শুনে পালিয়ে গেছে এখান থেকে। আমি 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 আগুন জ্বালিয়ে হেলান দিয়ে বসেছিলাম। হঠাৎ হঠাৎ গায়ের উপর একটা গরম নিঃশ্বাস পড়তেই কি মনে হতে চোখ খুলে দেখি দুটো দুটো নীল চোখ আমার একদম সামনে, মুখটা হা করা, নাকের গরম নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। আর আর একটু দেরি করলেই ওর মস্ত হায়ের ভেতরে আমি ঢুকে যেতাম। জন্তুটাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠেছিলাম। তোমরা তোমরা না থাকলে তো আজ আজ সব শেষ, সব শেষ। তোমার সাহস আছে জিলান, তাই তুমি এতটা ছুটে আসতে পেরেছো, কিন্তু আমরা তো এখনো। উৎসবের কথাটা শেষ হলো না। তার আগেই একটা লম্বা জিভের মতো কি যেন তাকে হট করে জড়িয়ে ফেলল, তারপর তাকে শূন্যে তুলে ফেলল। মানব আর জিলান মুহূর্তের মধ্যে অবাক হয়ে দেখল সেই জন্তুটা আবার ফিরে এসেছে। মস্ত বড় হা করে উৎসবকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার মুখের দিকে। মানব এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর আর দেরি করল না। রিভলভারটা তুলে নিয়ে উৎসবের ঠিক পাশ দিয়ে গুলি চালালো জন্তুটার চোখ লক্ষ্য করে। এইবারে আর সে ব্যর্থ হলো না। জন্তুটা উৎসবকে মুখের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টায় নিজেকে রক্ষা করতেই পারেনি। চোখে গুলি খেয়ে জন্তুটা ছিটকে পড়ল। জিভের মধ্যে বাধা উৎসব ছিটকে গেল অন্য পাশে। জিলান দৌড়ে গিয়ে উৎসবকে তুলে নিল। তার গোটা শরীরে কেমন একটা লালা লেগে গেছে। জন্তুটা ছিটকে পড়েছিল এইবার, কিন্তু আর পালাতে পারেনি। উল্টে যেতেই তার শরীরের তলার দিকের সাদা জায়গাটা যেন বাইরে বেরিয়ে এলো। একটা গোঙানির শব্দ ছাড়া আর কিছু শোনা যেতে লাগলো না। মানব আবার আগুন জ্বালালো। ওরা আগুন জ্বালিয়ে কাঠ নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। জন্তুটা তখনও মাঝে মাঝে নড়ে উঠছে, কিন্তু গুলিটা বোধ হয় তার চোখের ভেতর দিয়ে তার মস্তিষ্ককে ভেদ করে দিয়েছে। চোখের দিক থেকে আর মাথার দিক থেকে রক্ত গলগল করে বেরিয়ে আসতে লাগলো। জন্তুটার একটা চোখ বারবার নড়ে উঠে তাকাতে লাগলো ওদের দিকে। ওরা কিন্তু খুব কাছে যায়।
একসময় ওদের চোখের সামনে জন্তুটার আর একটা চোখ বন্ধ হয়ে গেল। মুখের জিভটা পড়ে রইল একপাশে। হা করা মুখের ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে আসতে লাগলো। ওরা অবাক হয়ে গেল। জন্তুটা যে এত সহজে মারা যাবে সেটা ওরা ভাবতে পারেনি। আমার মনে হয় আমি যেটা ভেবেছিলাম তাই। এত বড় একটা জন্তু যদি সত্যি সত্যি হতো তাহলে এত সহজে সে মারা যেত না। নিশ্চয়ই এটা কারোর এক্সপেরিমেন্ট। আর তাই তার ডিফেন্সের ক্ষমতা এত দুর্বল। সে শুধু খেতে জানে। খাবার জন্যই সে জিলানকে আর আমার আক্রমণ করতে এসেছিল, কিন্তু আর কিছুই সে করতে পারছিল না। তার মানে কি বলতে চাইছো তোমরা? কেউ বাইরে থেকে এই জন্তুটাকে এখানে এনে ফেলেছে? এবার তাহলে আমাদের কি করা দরকার? যে ওকে এখানে এনে ফেলেছে নিশ্চয়ই সে ওর উপর নজর রাখবে। মাঝে মাঝে এখানে বা অন্য কিছুর মাধ্যমে ওরা জায়গাটা দেখার চেষ্টা করবে। একবার যখন ওরা দেখবে ও মরে গেছে, তখন এই দিকে ওরা আর আসবে না। জন্তুটা এখানেই থাকবে, তারপর আস্তে আস্তে পচতে পচতে মিশে যাবে জঙ্গলের মাটির সাথে। উৎসব কেমন রুক্ষভাবে কথাগুলো বলল, তবে আর তো কিছুই করার নেই। জন্তুটার গোটা শরীর স্থির হয়ে গেছে। ওরা তিনজনে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো সেই রাতের মতো একটা আশ্রয়ের খোঁজে। পরদিন সকালে ওরা বেরিয়ে পড়বে জঙ্গল থেকে। তিনজনেই বেশ ক্লান্ত। আজকের রাতটা এই পিস্তারা জঙ্গলে পেগাসাসের নকল রূপ ওই অদ্ভুত জন্তুটার আশেপাশেই কাটিয়ে দিতে হবে ওদের। পরদিনই ওরা জঙ্গল থেকে বেরিয়ে এলো। ওদের সবাইকে ভালোভাবে দেখে মাতন কিন্তু খুব খুশি হয়েছিল। উৎসব আর মানব তার পরের দিন রওনা দিয়েছিল শ্রীলঙ্কা ছাড়িয়ে ইন্ডিয়ার পথে। তবে বন্দর পর্যন্ত ওদের সঙ্গে এসেছিল জিলান। বন্দরের কাছে হঠাৎ ওদের সঙ্গে দেখা হয়ে যায় সারেং বাবার। দূর থেকে সারেং বাবা ওদের দিকে তাকিয়ে সামান্য হেসেছিল, মুখে কিছু বলেনি। আর তখনই মানবের মনে পড়ে গেল সারেং বাবা লাঠিটা জিলানের মাথায় হাত দিয়ে কিছু একটা বলেছিল। আমার মনে হয় বিপদ তোমারই ছিল জিলান, কিন্তু সারেং বাবা তোমায় আশীর্বাদ করে সেই বিপদ থেকে মুক্ত করে দিয়েছিল। সারেং বাবা 15 বছর আগে আমাদের গ্রামে একটা খুন করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। তাকে আমি কখনোই অন্য কিছু বলে মানব না। তবে হ্যাঁ, বোধহয় তোমরাই ঠিক, সারেং বাবা আমায় বাঁচিয়ে দিয়েছিল। ওরা চলে এলো। তবে জিলান কোনো এক সময় কলকাতায় আসবে এমন কথা রইল। এরপরে যদি মানবার উৎসব এখানে আসে তাহলে জিলান ওদের ঘুরিয়ে দেখাবে এমনটা কথা হলো। কিন্তু ওদের তখন তো চলে যেতেই হতো। কোম্পানির যে জাহাজে ওরা এখানে এসেছিল সেটা ওদের জন্যই অপেক্ষা করছিল। সেটা আবার রওনা দিল কলকাতা বন্দরের পথে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মানব উৎসব সিরিজের গল্প নীল চোখের সন্ধানে। নির্দেশনা ও পরিচালনায় শব্দধারা প্রকাশনী, বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে ডিটিউন মিউজিক স্টুডিও, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।